আমি আপনাদের কাছে একজন কুখ্যাত অ্যাপল হেটার হিসেবে পরিচিত, কিন্তু এই যে দেখেন আমার চারপাশে শুধু অ্যাপল গ্যাজেটস, জীবন আমার এখন অ্যাপলময়। কেমনে হইল? এক্স্যাক্টলি এই কারণেই আমি সহজে অ্যাপল প্রোডাক্ট কিনতে চাইতাম না। বাট আপনারা তো শুনেন নাই, আমার গালিগালাজ করে উড়াই ফেলছেন। এখন দেখেন কিডনির দুইটার একটাও কিন্তু এখানে নাই, সব কয়টা টেবিলে চলে এসছে। ওল্ড জোক বাট ইট স্টিল ওয়ার্কস, কারণ দাম তো কমে নাই। সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে একজন কুখ্যাত অ্যাপল হেটার হয়েও গত এক মাস আমি কিভাবে এগুলোকে সহ্য করছি, অ্যান্ড অ্যাপল ইকোসিস্টেম নামের যে মূলাটা, যেটাকে আমি মূলা বলি, সেই মূলা খাওয়ার পরে আমার কেমন ফিল হচ্ছে, আমি আদৌ কি অ্যাপলের ইকোসিস্টেমকে পছন্দ করছি কি করছি না, এবং অ্যাপল ইকোসিস্টেম কেন এত স্ট্রং আর বাইরের ইকোসিস্টেমগুলো কেন এত দুর্বল, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। যাই হোক, ফাফরবাজি ছাইরা এখন একটু সোজা কথা বলি, সত্যি কথা বলি, এই সবগুলো অ্যাপল প্রোডাক্ট কেনার মতো অ্যাবিলিটি ভাই আমার নাই। সো ডেফিনেটলি আমার কারো থেকে হেল্প নিতে হয়েছে। সো আমাদের আজকের এই ভিডিওটা বানাতে হেল্প করেছে আইস্টক বিডি। আপনারা সবাই হয়তো জানেন বাংলাদেশে আইস্টক বিডি অ্যাপল প্রোডাক্টসের জন্য খুবই জনপ্রিয়। তাদের শোরুম আছে বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে, এবং কিছুদিন পরে চিটাগংয়েও একটা শোরুম ওপেন হচ্ছে। সো আপনারা সব জায়গা থেকে আইস্টক বিডির অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। তারা সবগুলো প্রোডাক্টে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে এবং সেই ওয়ারেন্টি ক্লেমটাও তারা খুব দ্রুত করে। সো আমি আইস্টক বিডির সকল ডিটেল, তাদের শোরুমগুলোর ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইট, কন্ট্যাক্ট ডিটেল সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অ্যাপল প্রোডাক্ট কিনতে ডেফিনেটলি তাদের সাথে যোগাযোগ করবেন। ও আরেকটা এক্সাইটিং নিউজ বলে দিই, আইস্টক বিডির পক্ষ থেকে একটা আইফোন 14 গিভঅ্যাওয়ে করা হচ্ছে, সাথে আরও অনেকগুলো গিফট আছে। কিভাবে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারবেন এটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। সো স্টে টিল দি এন্ড। ওকে, এবার আমি বলি যে এখানে আসলে কি কি জিনিস আছে। মানে অনেকটা স্বর্গরাজ্যের মতো একটা জায়গায় আমি বসবাস করছি, এটা অনেকেই ফিল করতে পারেন, বাট আই ডোন্ট ফিল সো, কারণ টাকা তো ভাই যার যায় সে বোঝে। যাই হোক, প্রথমেই আসি আমি অ্যাপল ওয়াচ। সো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপল ওয়াচের সিরিজ 8, যেটার দাম রাফলি 50,000 টাকা। অ্যান্ড দেন এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক প্রো, এটা M1 চিপের, এটার দাম রাফলি 1,20,000 টাকার আশেপাশে। অ্যান্ড দেন এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন দ্য বিগ বয় ম্যাক স্টুডিও, আই লাভ দিস, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। সো এই ম্যাক স্টুডিওটার দাম হচ্ছে রাফলি 2,40,50,000 টাকার মতো। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন সবার প্রিয় মধ্যমণি আইফোন, এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, এটা 1 টেরাবাইট ভেরিয়েন্ট। সো এটার দাম রাফলি 2 লক্ষর উপরে, 2,10,20,000 টাকার মতো। আপনারা আইস্টক বিডির ওয়েবসাইটে গিয়ে অ্যাকুরেট প্রাইসটা জেনে নিতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি এখানে আছে একটা, ফাইনালি না আরও আছে, এইটা একটা আইপ্যাড, এটা হচ্ছে আইপ্যাড এয়ার 5th জেনারেশনের, এইটার দাম রাফলি 70,000 টাকার মতো। অ্যান্ড দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাপল এয়ারপডস প্রো 2, মানে 2nd জেনারেশনের যে এয়ারপডস প্রো সেটা, এটার দামও 27-30,000 টাকার মতো। এক্সাক্ট প্রাইসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড দেন সাম বিটস অ্যান্ড পিসেস, একটা ম্যাজিক মাউস অ্যান্ড একটা হাব যেটা ওই ল্যাপটপের জন্য লাগে। সো এই হচ্ছে মোটামুটি মানে যেই কয়টা জিনিস আমি আমার হাতের নাগালে আনতে পেরেছি সেই কয়টা। আরও আছে কিছু, হোমপড আছে, আরও ব্লা অনেক জিনিস আছে, বাট এই সবগুলো মিলেই হচ্ছে অ্যাপল ইকোসিস্টেম। ওয়েল, ইকোসিস্টেম জিনিসটা কি এইটা আগে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই, কারণ এর আগের যেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার আইফোন পছন্দ না, অ্যান্ড্রয়েড পছন্দ, মানুষজন তো গাইলে একেবারে উড়াই ফেলাইছে, দুর্মি আপনি অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে টাকা খাইছেন, আইফোনকে আপনি খারাপ বলতেছেন। কারণ আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমি আইফোন কিনতে চাচ্ছি না, কারণ আমি অ্যাপল ইকোসিস্টেমে ঢুকতে চাচ্ছি না। তবে মানুষজন তো গালিগালা শুরু করছে, দুর্মি আপনি আজারের কথা বলেন, ইকোসিস্টেম কি এটা খায় না মাথায় দেয়? ওয়েল, আজকে আমি আপনাদেরকে ইকোসিস্টেমের ফর্মাল ডেফিনেশনটা একটু বলে দিই। টেক ওয়ার্ল্ডে, আমরা বায়োলজির ভাষায় বলছি না, টেক ওয়ার্ল্ডে ইকোসিস্টেম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যেখানে প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে এবং একটা থেকে আরেকটাতে সুইচ করাটা খুব সিমলেস হয়। এবং এই ইকোসিস্টেমটা মানে পুরো কমপ্লিট প্যাকেজটা ব্যবহার করার ফলে আপনার লাইফ আগের চাইতে অনেক বেটার হয়। মানে আগেও আপনি এই জিনিসগুলো ইউজ করতেন, কিন্তু যখনই একটা ইকোসিস্টেমের ব্যানারে এসে আপনি এগুলো ইউজ করেন, তখন আগের চেয়ে আপনার লাইফ আরও বেশি ইজি হয়, স্মুথ হয়। এটাই হচ্ছে ইকোসিস্টেম। আর এই ইকোসিস্টেম কিন্তু অনেক কোম্পানির আছে, অ্যাপলের আছে, অ্যাপলেরটা সবচেয়ে স্ট্রং, উইন্ডোজেরও ছোটোখাটো একটা আছে, অ্যান্ড্রয়েডের আছে, আবার অ্যান্ড্রয়েডের ভিতরে সাব ইকোসিস্টেম আছে, যেমন স্যামসাংয়ের আলাদা ইকোসিস্টেম, শাওমির আলাদা ইকোসিস্টেম, অপোরও আলাদা ইকোসিস্টেম, বা ভিভোর আলাদা ইকোসিস্টেম, মানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা ইকোসিস্টেম আছে। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যাপলের ইকোসিস্টেম কেন এত স্ট্রং আর অন্যান্য ইকোসিস্টেমগুলো কেন এত দুর্বল? আজকের ভিডিও টপিক এটাই, এবং অ্যাপল ইকোসিস্টেমের সবচেয়ে পাওয়ারফুল যে ফিচার্সগুলো আছে, যেগুলোর কারণে আমিও অ্যাপল ইকোসিস্টেমের মূলায় ঝুলতে সক্ষম হয়েছি, সেইগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমি একটা এক্সাম্পল দিই যে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ইকোসিস্টেম এবং অ্যাপল ইকোসিস্টেমের মধ্যে যে পার্থক্যটা আমি একদম মানে ইনিশিয়ালি যেটা ফিল করি, এবং এটা সবাই হয়তো বা জানেন, সেটা হচ্ছে অ্যাপল তাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা তৈরি করে। অ্যাটলিস্ট ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন যেগুলো আছে এগুলো অ্যাপল নিজে করে।
হ্যাঁ, প্রোডাকশন হয়তো বা কোনো ফ্যাক্টরিকে দিয়ে দেয়, বাট তারা কিন্তু সব কিছুর উপরে নিজেদের নিয়ন্ত্রণ রাখে এবং তারা চাইলেই কোনো একটা জিনিস চেঞ্জ করতে পারে, চাইলেই কোনো জিনিস একটা অ্যাড করতে পারে বা রিমুভ করতে পারে। এই কারণেই অ্যাপলের উপর ইভেন সফটওয়্যারটা, তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ কিন্তু তাদের সফটওয়্যার। সো যেহেতু সফটওয়্যার হার্ডওয়্যার দুটোর উপরেই তাদের নিজেদের কন্ট্রোল এবং একক কর্তৃত্ব, যেটাকে আমি বলি একক, যে কারণে যে কোনো জিনিসকে একসাথে কাজ করানোর জন্য তারা দুইটা জিনিসকে চেঞ্জ করতে পারে। বাট আপনি যদি এর বাইরের ইকোসিস্টেমে চলে আসেন তাহলে এটা কিন্তু হয় না। উইন্ডোজ তৈরি করছে মাইক্রোসফট, অ্যান্ড্রয়েড তৈরি করতেছে গুগল, স্যামসাংয়ের আবার নিজস্ব ইউআই। হার্ডওয়্যারের বেলায় দেখবেন রং বেরঙের কোম্পানি, স্যামসাং বানায় একরকম, শাওমি বানায় অন্যরকম, ওপ্পো বানায় একরকম, ভিভো বানায় অন্যরকম, রিয়েলমি বানায় আবার অন্যরকম। সো এই যে এত এত ব্র্যান্ড, তাদের কেউই কিন্তু ইউনিফাইড একটা জায়গাতে আসতে পারে না, যার কারণেই অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা অন্যান্য ইকোসিস্টেমগুলো এত স্ট্রং না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ারলি বুঝবেন। আই থিঙ্ক এটা আপনাদের প্রথম লেসন হতে যাচ্ছে অ্যাপল ইকোসিস্টেমের। সো আমি এতদিন পর্যন্ত যেই গিয়ার্সগুলো ইউজ করতাম, যেমন আমার অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বা ইকোসিস্টেমের বাইরের বলা যায়, আমার যে TWS-টা ছিল সেটা ছিল জাব্রার এলিট অ্যাক্টিভ 75T, অ্যান্ড আমি যে স্মার্ট ওয়াচটা ইউজ করতাম সেটা হচ্ছে, এখনও করি, সেটা হচ্ছে অপো ওয়াচ। এটা একটা অ্যান্ড্রয়েড ওয়াচ, এটাতে ওয়্যার ওএস আছে। সো এই দুইটা জিনিস, আর আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের S22 আলট্রা। তো এই তিনটা জিনিস ইউজ করতাম। সো এই তিনটা জিনিস আমি হাতে লাগিয়ে, এটা কানে লাগিয়ে, দেন ফোনটা পকেটে নিয়ে টই টই করে ঘুরতেছি রাস্তায়। হঠাৎ করে একটা কল আসলো এবং আমি ঘড়িতে দেখলাম যে অমুক ব্যক্তি আমাকে কল দিয়েছে। আমার কানে কিন্তু ইয়ারফোন আছে, ঠিক আছে। সো আমি ঘড়ি থেকে কলটা পিক করলাম, আমার কানে কোনো শব্দ নাই। শব্দ কই? ঘড়িতে, ঘড়ির স্পিকারে শব্দ হইতেছে। এন্ড দেন আমার ঘড়ি মুখের কাছে নিয়ে কথা বলতে হইতেছে, আবার কানে আমার TWS ঠিকই লাগানো। ব্যাপারটা কি ভাই? এখন অনেকেই বলতে পারেন যে আপনার ফোনে মনে হয় সুইচ করা ছিল না, ব্লা ব্লা ব্লা। এটা তো সুইচ করার কথা না, এটা অটোমেটিক্যালি হইতে হবে। অন দি আদার হ্যান্ড, আমি যখনই অ্যাপলে ঢুকছি, আমি আইফোন পকেটে নিয়ে ঘুরতেছি, আমার TWS-টা কানে দেওয়া অ্যান্ড অ্যাপল ওয়াচটা হাতে দেওয়া। আমি যখনই অ্যাপল ওয়াচ থেকে ফোন পিক করি, তখন যদি দেখে যে এয়ারপডসটা কানেক্টেড, তখন সরাসরি কলটা এয়ারপডসে যায়। আবার আপনি বলতে পারেন যে তাইলে তো যদি প্রতিবার এয়ারপডসে চলে যায়, তাহলে আপনি এখান থেকে কেমনে কথা বলবেন? সো দেখেন, আমি যখনই এয়ারপডসটা কান থেকে খুলে ফেলি, এরপরে যখন আমি অ্যাপল ওয়াচ থেকে কল পিক করি, তখন কলটা কিন্তু অ্যাপল ওয়াচে যায়। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এটা হয় না। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আপনি যদি TWS লাগাইও রাখেন, তাও অ্যাপলের এই মানে ঘড়িতে যাবে, অ্যান্ড্রয়েড ঘড়িতে যাবে, আর যদি খুলেও রাখেন তাও ঘড়িতে যাবে। কারণ সেটিংয়ের একটা সেটিং আছে ব্লুটুথ থেকে এটার কল অপশনটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া। কিন্তু কল অপশন যদি কমপ্লিটলি বন্ধ করে দেন, তখন TWS না থাকা অবস্থায় যখন আপনি এই ঘড়িতে কথা বলতে চাইবেন, তখন আবার আপনাকে প্যারা খাইতে হবে। তখন ঘড়ি থেকে কল পিক করবেন, কিন্তু কল যাবে আপনার ফোনের ইয়ারপিসে। এই যে দেখেন, ছোট্ট একটা প্রবলেম যেটা আমাকে খুব বদার করতো, এই ফিক্সটা কিন্তু অ্যাপল ইকোসিস্টেম আছে। এই ছোট ছোট জিনিসগুলোই মূলত অ্যাপল ইকোসিস্টেমের ইউজের যে এক্সপিরিয়েন্সটা বা ইউজারের যেই স্যাটিসফ্যাকশন লেভেলটা, সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর বিগত কয়েক বছরের, স্পেশালি গত 2 বছরের WWDC যদি আপনি দেখেন অ্যাপলের, তাহলে খেয়াল করবেন তারা কিন্তু অ্যাপল ইকোসিস্টেমকে স্ট্রং করার জন্যই সবচেয়ে বেশি কাজ করছে। অ্যান্ড গত কয়েক বছরে তারা কন্টিনিউইটি ফিচার নামে যেই আমব্রেলাটা তৈরি করেছে, আই থিঙ্ক এইটা অ্যাপল ইকোসিস্টেমকে আগের তুলনায় কয়েক গুণ বেশি স্ট্রং করে দিয়েছে। সো এখন চলুন দেখি অ্যাপল ইকোসিস্টেমের সেই স্ট্রং কয়েকটা ফিচার কী কী, মানে পাওয়ারফুল যে ফিচারগুলো, যেগুলো আমাকেও কাবু করতে সক্ষম হয়েছে। নাম্বার 1, ইউনিভার্সাল ক্লিপবোর্ড। লেটস সে এই ম্যাকবুক থেকে কোনো একটা টেক্সট কিংবা ফাইল আমি এই আইপ্যাডে নিতে চাই। আগে আমরা কি করতাম, এটাতে একটা অ্যাপ ওপেন করতাম, এটাতে একটা অ্যাপ ওপেন করতাম, করে এটাতে সেন্ড দিব, এটাতে রিসিভ দিব, দেন দুইটা কানেক্ট করব, কানেক্ট করার পরে ফাইলটা সেন্ড করব, যেটা একটা লেন্দি প্রসেস। অথবা আমরা কেবল টেবল দিয়ে যেভাবে হোক ফাইল নিতাম। কিন্তু এই ইউনিভার্সাল ক্লিপবোর্ড আসার পরে আপনি এই ম্যাকবুক থেকে কোনো ফাইল কিংবা টেক্সটকে রাইট বাটনে ক্লিক করে যদি কপি করেন, অ্যান্ড দেন এখানে এসে যদি রাইট বাটনে ক্লিক করে বা টাচ করে ধরে পেস্ট করেন, তাহলে এটা থেকে এটাতে ফাইল কিংবা টেক্সট অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। ইটস লাইক আমরা কম্পিউটারের একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে যেভাবে কপি করি, সেমভাবে। হাউ ইজ দিস কেমনে পসিবল? বলে এটা পসিবল হয়েছে অ্যাপল আইডি এবং আইক্লাউডের ফলে। সো আপনার দুইটা ডিভাইসেই কিন্তু সেম অ্যাপল আইডি লগ ইন থাকতে হবে, দুইটা ডিভাইসে ওয়াইফাই এবং ব্লুটুথ অন করা থাকতে হবে, এবং হ্যান্ড অফ নামে একটা ফিচার আছে, যে ফিচারটা আপনাকে দুইটা ডিভাইসে এনাবল করে রাখতে হবে। তাহলেই আপনি এভাবে জাস্ট এক ডিভাইসে কপি করবেন, আরেক ডিভাইসে পেস্ট হয়ে যাবে। ইটস লাইক ম্যাজিক। এই জিনিসটা আমার অসাধারণ লেগেছে। সো আমি কন্টিনিউয়াসলি এই জিনিসটা ইউজ করি। আই থিঙ্ক অ্যাপল ইকোসিস্টেমের এটা একটা স্ট্রং পয়েন্ট। এবার চলে আসি নাম্বার 2-তে। 2 নম্বর ফিচার হচ্ছে কোনো একটা ডিভাইসে কন্টিনিউয়াসলি চলা কোনো একটা কাজের প্রসেসকে আপনি অন্য একটা ডিভাইসে ট্রান্সফার করে দিতে পারবেন। এটাও হ্যান্ড অফ রিলেটেড একটা ফিচার। সো লেটস সে আমি বিছানায় শুয়ে শুয়ে এই আইপ্যাডে গুগল ক্রোম ওপেন করে কোনো কিছু একটা নিয়ে রিসার্চ করছি, অ্যান্ড অনেকগুলো ট্যাবও ওপেন করেছি। তখনই আমার মনে হলো যে না, আইপ্যাডে আর হচ্ছে না, এখন আমাকে বড় মনিটরে যেতে হবে। সো আমি এই ম্যাক স্টুডিও যেই মনিটরে সেট আপ করা, আমি সেখানে এসে বসলাম। বসার পরে আমি জাস্ট
ম্যাকের একদম নিচে যে ডক আছে সেই ডকের মধ্যে কর্নারে দেখতে পারবো একটা আইকন আছে, যে আইকনটা গুগল ক্রোমের, এবং পাশে ওই ফোনের মতো বা ট্যাবের মতো একটা আইকন দেওয়া আছে। অ্যান্ড ওখানে প্রেস করলেই সরাসরি আমি এইখানে যে ট্যাবগুলো ওপেন করে রেখেছিলাম, যেই পেজে ছিলাম, যেই অবস্থায় ছিলাম, সব কিছু কিন্তু আমার ম্যাক স্টুডিওতে ওপেন হয়ে যাবে। সেম কাজটা আপনি ম্যাকবুকেও করতে পারেন। হাউ কুল ইজ দ্যাট? জাস্ট একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে চলে যাবেন। এটার জন্য আপনার ওই হ্যান্ড অফ ফিচারটা অ্যানাবল থাকতে হবে। এবার চলে আসি আমরা 3 নম্বরে। অ্যান্ড 3 নম্বরটা আই থিঙ্ক অ্যাপল ইকোসিস্টেমকে সবচেয়ে বেশি স্ট্রং করেছে, যদিও আমাদের দেশে অতটা স্ট্রং না। সেটা হচ্ছে আই মেসেজ এবং ফেস টাইম। ওয়েল, আই মেসেজ অনেকটা মেসেঞ্জারের মতোই কাজ করে, কিন্তু প্রত্যেকটা মানুষ যেহেতু ইউরোপ আমেরিকাতে স্পেশালি সবাই আইফোন ইউজ করে বা অ্যাপলের প্রোডাক্টগুলো ইউজ করে, সো আই মেসেজ তাদের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট। এবং ফেস টাইমের বেলায়ও সেম। ভিডিও কল, ফেস টাইম মানে হচ্ছে ভিডিও কল, যেটাকে আমরা ভিডিও কল বলি অ্যাপল ওয়ার্ল্ডে, সেটাই ফেস টাইম। এবং এই জিনিসটাও কিন্তু অনেক স্ট্রং। আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপল প্রোডাক্টকে এত বেশি জনপ্রিয় করার পেছনে আই মেসেজ এবং ফেস টাইম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট এটা নিয়ে আমরা খুব ডিটেলে কথা বলবো না, যেহেতু আমাদের দেশে অতটা জনপ্রিয় না। বাট আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কার্যকর হতে পারে সেটা হচ্ছে কল এবং মেসেজ আপনি যে কোনো ডিভাইস থেকেই রিড করতে পারবেন বা পিক করতে পারবেন। ফর এক্সাম্পল, সিম তো শুধুমাত্র আমার এই আইফোনেই আছে। সো আমার আইফোনটা যদি সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, মানে একটা অ্যাপল আইডিতেই যদি থাকে, তাহলে আইফোনে যখন কল আসবে, কিছু সেটিংও আছে যেগুলো অ্যানেবল করে নিতে হয়, তখন আমি আমার ম্যাক স্টুডিওতে বসে থাকলে ম্যাক স্টুডিওতে দেখতে পারবো, ম্যাকবুকে যদি থাকে ম্যাকবুকে দেখতে পারবো, এবং আমি যদি আইপ্যাড হাতে থাকি তাহলে আইপ্যাডেও দেখতে পারবো, এবং আমি যে কোনো জায়গা থেকে কল পিক করতে পারবো। আর অ্যাপল ওয়াচ তো আছেই, এবং এটাকে যদি কানে লাগায় রাখি তাহলে যে কোনো ডিভাইস থেকে কল পিক করে আমি কিন্তু কথা বলতে পারবো। সেই সাথে এখানে কোনো SMS আসলেও আমি সবগুলো ডিভাইসেই পেয়ে যাবো, অ্যান্ড সেই SMSগুলো আমি ওখান থেকে পড়তেও পারবো, রিপ্লাইও দিতে পারবো। এখন আপনারা বলতে পারেন অনেকে যে ভাই উইন্ডোজে তো এই ফিচার আছে, মাই ফোন নামে একটা ফিচার, বাট সেটা এখনও পর্যন্ত এতটা ডেভেলপড হয় নাই এবং ঠিকঠাক মতো এটা কাজও করে না। সো আমার মনে হয় অ্যাপল ইকোসিস্টেমের এই ফিচারটা সবচেয়ে স্ট্রং অন্যান্য ইকোসিস্টেমের চাইতে। অ্যাপল ইকোসিস্টেমের নেক্সট সবচেয়ে পাওয়ারফুল যে ফিচার সেটা হচ্ছে এয়ারড্রপ। এয়ারড্রপ হচ্ছে বাল্ক আকারে কোনো ফাইল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ওয়্যারলেসলি ট্রান্সফার করার একটা পদ্ধতি। আপনারা অনেকেই বলতে পারেন ভাই এই সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েডেও আছে। অ্যান্ড্রয়েডে যে নিয়ার বাই শেয়ার যেটা আছে সেটা, ইভেন এই নিয়ার বাই শেয়ার নামে মানে একই নামে উইন্ডোজেরও একটা ফিচার আছে। বাট ফর সাম উইয়ার্ড রিজন বলবো না, ফর সাম অবভিয়াস রিজন উইন্ডোজের নিয়ার বাই শেয়ার অ্যান্ড্রয়েডের নিয়ার বাই শেয়ারের সাথে কাজ করে না। ভাই আমাকে বলেন যে মাইক্রোসফট এবং গুগল তারা তো আর সাপে নেউলে সম্পর্ক না, অ্যাটলিস্ট যদি আমরা ফোনের কথা বলি তাহলে তো তাদের সাপে নেউলে সম্পর্ক না। যখন উইন্ডোজ ফোন ছিল তখন ছিল, বাট এখন তো আর সাপে নেউলে সম্পর্ক নাই, তাদের মধ্যে ভালোই সম্পর্ক আছে। সো তারা একবার একটু একসাথে বসে দুইটার নামে যেহেতু নিয়ার বাই শেয়ার দিছে, তাহলে একটার সাথে কাজ করাইতে কেন পারতেছে না তারা? এটা করলেই কিন্তু আপনার উইন্ডোজ কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার অনেক বেশি স্মুথ হয়ে যেত। বাট ফর সাম আবারও অবভিয়াস রিজন তারা এই কাজটা করছে না। কিন্তু এয়ারড্রপ দিয়ে আপনি একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে যখন বাল্ক আকারে ফাইল ট্রান্সফার করবেন, এটা এতটাই সিমলেস আর এতটাই ফ্লুয়েন্ট, আপনি মজা পেয়ে যাবেন ভাই। আর আমরা প্রথমেই যেটা বললাম ইউনিভার্সাল ক্লিপবোর্ড, সেখানে কিন্তু বাল্ক আকারে ফাইল আপনি কপি করতে পারবেন না, অল্প ফাইল কপি করতে পারবেন, বাট এখানে আপনি অনেক বেশি ফাইল ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড এয়ারড্রপ আমার মনে হয় অ্যাপল ইকোসিস্টেমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিচার্স। নেক্সট ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে সাইডকার। সাইডকারটা হচ্ছে একটা মাল্টি মনিটর সিস্টেম। ওয়েল, লেটস সে আপনার এই ম্যাকবুকের একটা ডিসপ্লে বা একটা মনিটর আপনার কাছে এনাফ মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে আরেকটা সেকেন্ডারি ডিসপ্লে থাকলে মনে হয় একটু ভালো হতো, আমি একটু মাল্টিটাস্কিং বেশি করতে পারতাম। আপনার কাছে যদি এই আইপ্যাডটা থাকে, আপনি এই আইপ্যাডটাকে জাস্ট এটার পাশে এনে রেখে দিবেন, অ্যান্ড দেন এটার মধ্যে ডিসপ্লে নামে একটা ফিচার আছে ম্যাকবুকে, ওই ডিসপ্লের অপশন থেকে আপনি এই আইপ্যাডটা সিলেক্ট করে দিবেন, অ্যান্ড দেন সরাসরি এই আইপ্যাডটাকে আপনি এই ম্যাকবুকের সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা খুবই ফ্লুয়েন্টলি কাজ করে যদি আপনি কেবল দিয়ে ইউজ করেন। এটা কিন্তু কেবল দিয়ে ইউজ করা যায়। সো USB-C to C কেবল যদি থাকে তাহলে এটার USB-C এবং ওইটার USB-C লাগাই দেবেন, তাহলে কেবলের মাধ্যমে কাজ করবে, অ্যান্ড এটা খুব স্মুথ হয়। ওয়্যারলেসলিও করা যায়, কিন্তু ওয়্যারলেসলি আমি দেখছিলাম একটু ল্যাগ করছিল, মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। সো ওয়্যারলেসলি না করে আপনারা কেবল লাগিয়ে করবেন, তাহলে সাইডকারটা আপনারা আরেকটু বেশি এনজয় করতে পারবেন। অ্যাপল ইকোসিস্টেমের আরও একটা মজাদার ফিচার হচ্ছে ইউনিভার্সাল কন্ট্রোল। এর আগে ছিল ইউনিভার্সাল ক্লিপবোর্ড, এবার ইউনিভার্সাল কন্ট্রোল। সো এই ইউনিভার্সাল কন্ট্রোল এনাবল করলে আপনি একটা মাউস এবং একটা কিবোর্ড দিয়েই মাল্টিপল ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, এবং সেটা কিন্তু খুলে ডিসকানেক্ট করে বা কানেক্ট করে এইভাবে না। লেটস সে আপনি একটা আইম্যাক রাখলেন এক পাশে, দেন একটা ম্যাকবুক আর আপনার আইপ্যাড, এই তিনটা আপনি সিরিয়ালে রাখলেন। সো ইউনিভার্সাল কন্ট্রোল অ্যানাবল করার পরে আপনি আপনার মাউসটাকে যখন ড্র্যাগ করে একটা ডিভাইস থেকে টেনে ওই ডিভাইসটা ফিজিক্যালি যেই পাশে আছে ওই পাশে যখন টেনে নিয়ে স্ক্রিনের বাইরে নেবেন, তখন দেখবেন আপনার মাউস পয়েন্টার ওই ডিভাইস থেকে সরে পাশে যে ডিভাইসটা রাখা আছে ওইটাতে চলে আসছে।
হাউ কুল ইজ দ্যাট? মানে মনে হতে পারে যে একটা কম্পিউটারে কয়েকটা ডিসপ্লে আমরা লাগিয়ে রেখেছি এবং মাউস আমি জাস্ট ওভারঅল স্ক্রোল করতেছি মাল্টি মনিটরের মতো। এক্স্যাক্টলি সেমভাবে কাজ করে এবং মাউস যখনই আপনার যেই ডিভাইসে থাকবে আপনার কিবোর্ডের সাথে সাথে সেই ডিভাইসেই মুভ হয়ে যাবে। এখানেই শেষ না, আপনি একটা ডিভাইসে কোনো একটা ফাইলকে ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করে যদি অন্য একটা ডিভাইসে নিয়ে যান তাহলে দেখবেন এইটা থেকে ফাইলটা ওইটাতে কপি হয়ে গেছে। মানে ম্যাজিকের মতো কাজ করে। এই ফিচারটাও আমি অনেক এনজয় করেছি ইউজ করে, আই থিঙ্ক আপনারাও সবাই মজা পাবেন। সো এইটা অ্যাপলের আমার মনে হয় তাদের কন্টিনিউটি ফিচারের আরও একটা স্ট্রং পয়েন্ট ছিল। নেক্সট যে ইন্টারেস্টিং ফিচারটা সেটা আমার কাছে একটু লেস ইন্টারেস্টিং মনে হলেও স্টিল ইউজফুল। সেটা হচ্ছে একটা ডিভাইস দিয়ে আরেকটা ডিভাইসকে আনলক করা। ফর এক্সাম্পল আমার এই অ্যাপল ওয়াচে পাসকোড দেওয়া আছে, এখন পাসকোড চাইছে, হাত থেকে খুলে ফেললে এটাতে কিন্তু রিস্ট ডিটেকশন আছে। সো আমি যখন হাত থেকে খুলবো তখনই লক হয়ে যাবে আর আমাকে এখন পাসকোড চাপতে হবে না। আমি যদি জাস্ট আইফোনটাকে আনলক করি, মানে আমার ফেস আইডি যেহেতু দেওয়া, সো আমি দেখতে পাচ্ছি অ্যাপল ওয়াচ অটোমেটিক্যালি আনলক হয়ে গেছে পাসকোড ছাড়াই। সেমভাবে আপনি অ্যাপল ওয়াচ দিয়ে আপনার ম্যাকবুক কিংবা ম্যাক স্টুডিও বা ম্যাক যেইগুলো আছে সেগুলোকে ইজিলি আনলক করতে পারবেন। যদিও আইফোন দিয়ে ম্যাকবুক কিংবা মানে ম্যাক স্টুডিও বা ম্যাকের যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে আনলক করার অপশন এখনও পর্যন্ত তারা এনাবল করেনি। আই থিঙ্ক ফিউচারে এটা এনাবল করবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফেস আইডি দিয়ে খুললাম, সাথে সাথে আমার ল্যাপটপ কিংবা আমার ডেস্কটপটা আনলক হয়ে গেল। আমার মনে হয় এটাও একটা ইন্টারেস্টিং ফিচার হবে যেটা আমরা সামনে অ্যাপল থেকে হয়তো বা এক্সপেক্ট করতে পারি। সো এই ছিল নোটেবল কিছু অ্যাপল ইকোসিস্টেমের ফিচার যেগুলো এনজয় করার পরে আই লাভ অ্যাপল। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কত বড় হিপোক্রিট, আগে বলছেন ইউ হেইট অ্যাপল। না, আমি কখনো আই হেইট অ্যাপল বলি নাই, আমি আবারও ক্লিয়ার করে দিই। বাট আমি অনেক বেশি ইকোসিস্টেমকে পছন্দ করি বলেই আমি চেষ্টা করতাম এটাকে যেন অ্যাভয়েড করতে পারি, সো দ্যাট আমার ব্যাংক ব্যালেন্স যেন ফাঁকা না হয়ে যায়। এখনও কিন্তু আমি সবগুলো কিনতে পারি নাই, জাস্ট ফর ইউর ইনফরমেশন এগেইন। সো কোনটা আমার আর কোনটা আমি আইস্টক বিডি থেকে ধার নিছি এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমি সামনে আরও ভিডিও দেবো। বলে দিই ম্যাক স্টুডিওটা আমার, এটা হয়তো অলরেডি সবাই জানেন। সো এই ম্যাক স্টুডিও নিয়েও সামনে একটা ভিডিও আসতেছে। সো এই জিনিসগুলো নিয়ে এখন মানে আমার চ্যানেলে অ্যাপল নিয়ে একটু টুকটাক ভিডিও আপনারা হয়তো পেতে পারেন। সো ডু সাবস্ক্রাইব যদি আপনি অ্যাপল রিলেটেড ভিডিওসগুলো দেখতে চান। এবার চলে আসি এক্সাইটিং পার্ট, মানে গিভঅ্যাওয়েতে। শুরুতেই গিভঅ্যাওয়ের পুরস্কারগুলোর কথা আবার বলে দেই। প্রথম পুরস্কার হচ্ছে অ্যাপলের আইফোন 14 অ্যান্ড দেন একটা অ্যাপল ওয়াচ, আর থার্ড পুরস্কার হচ্ছে একটা অ্যাপল এয়ারপডস। সো বুঝতেই পারছেন খুবই প্রিমিয়াম পুরস্কার। আর এই তিনটা যারা না জিতবেন তাদের জন্য সমস্যা নেই, কারণ এর পরবর্তী 100 জনকে প্রিমিয়াম সব টি শার্ট দেওয়া হবে আইস্টক বিডির পক্ষ থেকে। সো কীভাবে পার্টিসিপেট করতে হয় বলে দেই। সিম্পল 3টা কাজ করতে হবে। প্রথমে ভিডিও ডিসক্রিপশনে থাকা আইস্টক বিডির ফেসবুক পেজটাতে গিয়ে একটা ফলো দিতে হবে। অ্যান্ড দেন সেই পেজের একটা পোস্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, যেই পোস্টটাতে গিয়ে আপনাকে কমেন্টে আপনার 3 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে এবং তাদেরকেও গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে। অ্যান্ড ফাইনালি সেই পোস্টটাকে আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে, সাথে একটা হ্যাশট্যাগ দিয়ে সেই হ্যাশট্যাগটা ওই পোস্টের মধ্যেই মেনশন করা থাকবে। এই 3টা সিম্পল কাজ করেই আপনি পার্টিসিপেট করে ফেলতে পারবেন। আর আইস্টক বিডির পেজে রেগুলার অ্যাক্টিভ থাকবেন গিভঅ্যাওয়ে রিলেটেড আপডেট রেগুলারলি পেতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই বিলিভ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, মিথ্যা বললেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন দিয়ে দেন, আর যদি ভালো না লাগে দেন ইউ ক্যান গিভ ইট এ ডিসলাইক। অ্যান্ড দেন আপনি একটা কমেন্ট করে জানান যে অ্যাপল রিলেটেড আরও ভিডিও চান কিনা, কোন টাইপের ভিডিও আপনারা চান, এবং এই ইকোসিস্টেম আপনাকে কীভাবে ভাবায়, আপনি কি আদৌ অ্যাপল ইকোসিস্টেমে ঢুকবেন কিনা, ঢুকতে চান কিনা কোনো দিন, এই জিনিসটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।